আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি বিজ্ঞানের এক অবিশ্বাস্য জগতে। আজ আমরা জানব পরমাণু কেন্দ্রের ভিতরে লুকিয়ে থাকা এক অসীম শক্তির রহস্য, অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন, ফিউশন এবং চেইন বিক্রিয়া সম্পর্কে। শুরুতে আমাদের প্রশ্ন আসে যে নিউক্লিয়ার বিক্রিয়াটা আসলে কী? আমরা সাধারণত যেসব রাসায়নিক বিক্রিয়া দেখি সেখানে পরমাণুর বাইরের স্তরে ইলেকট্রনগুলো অংশ নেয়, কিন্তু যখন বিক্রিয়াটি সরাসরি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের ভেতরে ঘটে তখন তাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। এই বিক্রিয়ায় মূল শক্তি সাধারণত রাসায়নিক বিক্রিয়ার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি হয়ে থাকে। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র দেখছি, ভরশক্তি সমতার সূত্র, E=mc² সূত্র। এই সূত্রটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। তার সমীকরণ থেকে আমরা জানতে পাই যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং নিউক্লিয়াসের বিক্রিয়ার ভরের যে সামান্য ক্ষতি হয় তা বিশাল শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া আসলে যে বিপুল পরিমাণ শক্তি এটা আসে, এটার যে ব্যাখ্যাটা তিনি E=mc² সূত্রের মাধ্যমে দিয়েছেন। নিউক্লিয়াসের বিক্রিয়ার সময় পরমাণু ভরের সামান্য একটু ক্ষতি বা রূপান্তর হতে পারে, তাকে বলা হয় ভর ত্রুটি। আর এই সামান্য ভরই আলোর বেগের বর্গের সাথে গুণ করে এক অকল্পনীয় এক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এই আলোর বেগের ভর হলো 3 × 10⁸ ms পার ইনভার্স। এখন আমরা দেখব নিউক্লিয়ার ফিশন। এটি আমাদের আজকে মেন টপিক, এটা খুব ভালোভাবে জানবো। নিউক্লিয়ার ফিশন বা ফিউশন বিক্রিয়াটা কেন হয়? এটা ঘটার মেন কারণ হচ্ছে নিউক্লিয়াসটা যে আনস্টেবল অবস্থায় থাকে সেটাকে একটা স্থায়ী অবস্থায় আনার জন্য। ফিশন মানে কি? ফিশন অর্থ হলো ভেঙে যাওয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণু নিউক্লিয়াসকে বাইরে থেকে আঘাত করে প্রায় সামান্য ভরে দুটি হালকা নিউক্লিয়াসে বিভক্ত করা হয় এবং প্রচুর শক্তি পাওয়া যায়, তাকে বলা হয় ফিশন। যেমন ইউরেনিয়াম 235-এর বিভাজন। ইউরেনিয়ামের ভর হলো 235 আর প্রোটন সংখ্যা হলো 92। ঠিক আছে, এটাকে যদি সামান্য একটা ধাক্কা দেওয়া হয়, এটি এমনিতেই আনস্টেবল অবস্থায় আছে এই ইউরেনিয়াম, আর যদি তার মধ্যে আমরা এই নিউট্রন দিয়ে বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হই তাহলে সামান্য ভরের দুটি মৌলে পরিণত হবে এবং এই মৌল দুটির ভর 50 থেকে 140-এর মধ্যে থাকবে, তাহলে সেটি স্থায়ী অবস্থায় থাকতে পারবে। তো এখানে যেই দুটি মৌল উৎপন্ন হয় সেটি হলো স্ট্রনশিয়াম আর জেনন। এই স্ট্রনশিয়াম আর জেননের প্রোটন সংখ্যার সমষ্টি হবে ইউরেনিয়ামের প্রোটন সংখ্যার সমষ্টি, যেহেতু নিউট্রনের কোনো প্রোটন নেই, অর্থাৎ 92 হবে। স্ট্রনশিয়ামের প্রোটন সংখ্যা হলো 38 আর জেননের প্রোটন সংখ্যা হলো 54 এবং ভরও হবে স্ট্রনশিয়াম আর জেননের ভরের সমষ্টি হতে হবে ইউরেনিয়ামের ভরের সমষ্টি। ইউরেনিয়ামের ভর হলো 235 হতে হবে। তো স্ট্রনশিয়ামের ভর হচ্ছে 94 আর এই জেননের ভর হচ্ছে 140। তাহলে একটা কম হচ্ছে, তার মধ্যে আমরা এই নিউট্রন দিয়ে আঘাত করেছি, এই নিউট্রন তো থাকতে হবে, তাহলে এই নিউট্রনের ভর হবে 2 আর প্রোটন সংখ্যা 0। আচ্ছা, এখানে যেই সহজে আমরা রিয়াকশনটা দেখাচ্ছি, এত সহজে কিন্তু রিয়াকশন হয় না, এখানে শক্তি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, যদিও ফিউশনে আরও বেশি শক্তি উৎপন্ন হয়। এখানে এই শক্তিগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন পারমাণবিক চুল্লিতে কাজে লাগে। তো এই ফিউশনের ধাপসমূহ কী? তাহলে নিউট্রনদের আঘাত, অস্থিতিশীলতা, অর্থাৎ যে আমরা বললাম আনস্টেবল অবস্থায় থাকে, সেটির জন্য দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল ইউরেনিয়াম, ভেঙে হলো স্ট্রনশিয়াম এবং জেনন। ঠিক একইভাবে কিন্তু বেরিয়াম আর এই স্ট্রনশিয়ামটা ভেঙে বেরিয়াম এবং আরেকটা হলো ক্রিপ্টনও উৎপন্ন হতে পারত। এর ভর ক্রিপ্টনের ভর 92, প্রোটন সংখ্যা 36, বেরিয়ামের ভর হলো 56 আর ভর হচ্ছে 141।
ঠিক আছে, এবং যতটা হচ্ছে ইমব্যালেন্স হচ্ছে সেটা নিউট্রন দিয়ে পূরণ হয়ে যায়। তো তো এখানে প্রোটন সংখ্যা তো হচ্ছে কোনো পরিবর্তন হবে না, 0 হবে। এবং হচ্ছে এটা 2 3, এটা হচ্ছে 233 হচ্ছে, তাহলে 2টা কম, এখানে হবে 3, কারণ একটা নিউট্রন দিয়ে তো আমরা এটাকে আঘাতপ্রাপ্ত করছি, তাই না, এই ইউরেনিয়ামকে। তো সহজ ভাষায় এই নিউট্রন দিয়ে আঘাতপ্রাপ্ত হয় এবং একটি ধীর গতির নিউক্লিয়ার ভারী নিউক্লিয়াসকে আঘাত করে, যা অস্থিতিশীল অবস্থায় ছিল সেটি কারণে 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং শক্তি নির্গমন হয়, বিশাল তাপ শক্তি উৎপন্ন হয় এবং নতুন 3টি নিউট্রন উৎপন্ন হয়। অর্থাৎ নতুন 3টি নিউট্রন আমরা এখনই দেখলাম, যেটা বেরিয়ে আমার ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে এবং 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছিল। চেইন বিক্রিয়াটা কি, এখানে আমরা খুব সুন্দর একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আচ্ছা, চেইন বিক্রিয়া, চেইন বলতে কি বোঝায়? ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন নিউট্রনগুলো দুটি যদি পুনরায় অন্য নিউক্লিয়াসকে আঘাত করে তবে বিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে। অর্থাৎ এখানে যে আমরা বিক্রিয়াগুলোতে যে নিউট্রনগুলো দেখতে পেলাম, নিউট্রন উৎপন্ন হচ্ছিল, এই নিউট্রন কি থেমে যায়, শেষ হয়ে যায়? না, এই নিউট্রন আবার পরবর্তীতে অন্য নিউক্লিয়াসকে আঘাতপ্রাপ্ত করে। এভাবে আঘাত করতে করতে শক্তি উৎপন্ন হতে থাকে, নিউট্রন উৎপন্ন হতে থাকে এবং এই নিউট্রন আবার অন্য মৌলকে অ্যাটাক করে। এভাবে বিক্রিয়াটি চেইনের মতো করে চলতে থাকে। যে নতুন 3টি নিউট্রন বের হলো, এগুলো তো শান্ত থাকছে না, ওর আগে আশেপাশে 3টি ইউরেনিয়ামকে পরমাণুকে আঘাত করছে, সেখান থেকে বের হয়ে আরও 9টি নিউট্রন, যা পরে 27টি পরমাণুকে ভাঙবে, মানে 3 নং 27, যে 3টা উৎপন্ন হচ্ছিলো, 3টা ইউরেনিয়াম অন্য 3টা নিউট্রন অন্য 3টি ইউরেনিয়ামকে আঘাত করে আরও 9টি নিউট্রন উৎপন্ন হচ্ছে। যেহেতু একটা ইউরেনিয়াম থেকে 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছে, তাহলে 3টা থেকে 9টা উৎপন্ন হবে, এই যা পরে আরও 27টা পরমাণুকে ভাঙবে। এভাবে নিজে নিজে জ্যামিতিক হারে চলতে থাকবে এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়াতেই বলা হয় এটি হলো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এটি কিন্তু পারমাণবিক কেন্দ্রের প্রাণ। চেইন যে বিক্রিয়া, এটি আমরা প্রকারভেদটা দেখি। এখানে নিউট্রন সংখ্যা, একটা জুম করে দেখায়, নিউট্রন সংখ্যাকে শোষণ, আচ্ছা মার্ক করে দিই, নিউট্রন সংখ্যা এখানে নিয়ন্ত্রিত বলতে শোষণ করে এখানে স্থির রাখা যায়, আর এটি জ্যামিতিক হারে অনিয়ন্ত্রিত, মানে জ্যামিতিক হারে বাড়তে থাকে। শক্তির প্রবাহকে ধীর ও স্থিতিশীল, আর মুহূর্ত প্রচণ্ড বিস্ফোরণ। আচ্ছা, এই যে চেইন বিক্রিয়া আবার 2 ধরনের হয়, একটি হলো নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া আর একটি হলো কি অনিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া। তো নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়াকে, যেখানে ক্যাডমিয়াম বা বোরন রড ব্যবহার করে অতিরিক্ত নিউট্রন শোষণ করা হয়, যে অতিরিক্ত নিউট্রনগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো শোষণ করলে কী হবে, পরবর্তীতে অন্যান্য ইউরেনিয়ামকে অ্যাটাক করবে না। তো এটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ শক্তি তৈরিতে ব্যবহৃত হয়। আর অন্যটি হলো অনিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া, যা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় এবং এটি পারমাণবিক বোমার মূল ভিত্তি। এটি অনিয়ন্ত্রিত বলে এখানে নিউট্রন শোষণ হয় না বলে পরবর্তীতে অন্য মৌলকে অ্যাটাক করে, ফলে আরও নিউট্রন উৎপন্ন হয়, এভাবে বিস্ফোরণ হতে পারে। এই জন্য আমরা পারমাণবিক বোমাতে এই রিয়াকশনটা দেখে থাকি। এখন আমরা দেখব নিউক্লিয়ার ফিউশন, ক্ষুদ্র পরমাণুর মিলনে মহাজাগতিক শক্তি। এটি ফিউশনের ঠিক উল্টা চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, সকল শক্তির উৎস কিন্তু নক্ষত্র বা সূর্য। এই সূর্যের যে শক্তি, এটি বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো ফিউশন মানে হলো জোড়া লাগা আমাদের সূর্য এবং আকাশে যে কোটি কোটি নক্ষত্র, কিন্তু এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে অনবরত আলো শক্তি দিয়ে থাকে। এখানে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের হালকা আইসোটোপগুলো একে অপরের সাথে মিলিত হয়ে একটি ভারী হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। এটি ফিউশনের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ও পরিচ্ছন্ন হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দরকার ছিল এটারও। আচ্ছা, ডিউটেরিয়াম হাইড্রোজেনের কিন্তু হচ্ছে আইসোটোপ, একটা হলো ডিউটেরিয়াম, একটা হলো ট্রিটিয়াম।
তো ট্রিটিয়ামের ভর হচ্ছে প্রোটন সংখ্যাদের সবগুলোর এক হয়। আর এই ডিউটেরিয়ামের যে ভর সেটি ডিউটেরিয়ামের ভর হলো 2 আর ট্রিটিয়ামের ভর হলো 3। তাহলে 3 আর 2 এর ভর হলো কত? 5। এখানে উৎপন্ন হবে হিলিয়ামের ভর কত? 4। আর হিলিয়ামের এই যে একে আর একে সমষ্টি হতে হবে। প্রোটন সংখ্যার বিক্রিয়কে প্রোটন সংখ্যার সমষ্টি হবে উৎপাদকে প্রোটন সংখ্যার সমষ্টি, অর্থাৎ এখানে 1 আর 1 2, এখানে হবে এটা 2 হিলিয়াম উৎপন্ন হলো। বাকি থাকলো একটা ভর বাকি থেকে 3 আর 2 5, এখানে তো 4। তাহলে এখানে হবে 1 নিউটন বের হয়ে আসবে এবং এখানে কিছু শক্তি উৎপন্ন হবে, সেটি হলো 17.59 MeV। এটা হলো ফিউশন বিক্রিয়াটি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দুইটি কিন্তু প্রোটন একে অপরের সাথে জোড়া লাগছে। এই দুটো প্রোটন কি আসলে একে অপরের সাথে জোড়া লেগে যায়? আমরা জানি কি, যদি দুটি একই চার্জ যুক্ত পরস্পরকে বিকর্ষণ করে এবং হচ্ছে যারা ভিন্ন পজিটিভ নেগেটিভ এরা কিন্তু অ্যাট্রাক্ট করে। তো সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা এত সহজে কেমনে হচ্ছে? এই বিক্রিয়াটা ঘটানোর জন্য অনেক উচ্চ তাপ আর উচ্চ চাপ দেওয়া লাগছে। এই তাপটা হলো 10⁷ কেলভিন এবং উচ্চ চাপও দেওয়া লাগছে। তো এই উচ্চ তাপটা কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না? এটি ঘটে থাকে সাধারণত সূর্যে। তবে ধারণা করা হয় এটা একসময় আমরাও ইউজ করতে পারবো, বিজ্ঞানীরা মনে করে থাকে। তবে এই যে উচ্চ তাপমাত্রা বর্তমানে কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো এটি হয়ে থাকে কোথায়? সূর্যে। তো আশা করি এই ফিশন আর ফিউশনের বিষয়টা আমরা আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী আর পরিচ্ছন্ন হয়েছি বিষয়টা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি শক্তির তুলনা। তো নিউক্লিয়ার শক্তি কতটা শক্তিশালী তা এই চারটি থেকেই বুঝতে পারবেন। যেখানে 1 কেজি কয়লা বা প্রাকৃতিক গ্যাস থেকে আমরা সামান্য কিছু শক্তি পাই, সেখানে 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 30 লক্ষ কেজি কয়লার সমান শক্তি পাওয়া সম্ভব। শক্তির এই বিশাল ঘনত্বই নিউক্লিয়ার এনার্জিকে অনন্য করে তুলছে। তো নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানব সম্ভাবনা। তো অনেকেই নিউক্লিয়ার শক্তিকে বিপজ্জনক বলে মনে করে থাকেন, তবে আধুনিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন মেল্ট ডাউন প্রতিরোধের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাছাড়া এটি সম্পূর্ণ কার্বন মুক্ত হওয়ায় এই বৈশ্বিক উষ্ণতাও কমাতে সাহায্য করে। বর্তমানে বিজ্ঞানীরা ফিউশন রিয়েক্টর দিয়ে কাজ করছেন, যারা সফল হলে পৃথিবী পাবে অসীম এবং সম্পূর্ণ নিরাপদ জ্বালানির উৎস। তো পরমাণুর ভেতরে এই চমৎকার বিজ্ঞান আমাদের দেখায় কিভাবে সঠিক প্রযুক্তির মাধ্যমে প্রকৃতিকে জয় করা সম্ভব। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার উপকারে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফিজ।